আমাদের প্রত্যেকেরই জীবনে একজন মেন্টর বা একজন গুরু থাকেন। জীবনের প্রথম গুরু মা এবং বাবা হলেও সময়ের সাথে এই গুরুর জায়গাটা দখল করে নেন একজন সত্যিকারের গুরু, যিনি আমাদের চলার পথটাকে করে তোলেন মসৃণ, যিনি আমাদেরকে শেখান কোনটা ভুল কোনটা ঠিক। আজকে এরকমই একজন গুরুকে নিয়ে কথা বলবো, যিনি আমার গুরু। সেই গুরুর লাভ স্টোরি নিয়ে কথা বলবো, সেই গুরুর জীবন আদর্শ নিয়ে কথা বলবো, সেই গুরুর জীবনটাকে ছোট্টভাবে দেখব, সেই গুরুর জীবনটাকে দেখব একটা মহৎ হৃদয়ের মানুষ কিভাবে স্যাক্রিফাইস করতে পারে। আজকে আমার গুরু প্রফেসর ডক্টর সব্যসাচী রায়কে নিয়ে কথা বলবো, জানবো তার জীবনের একটা অজানা পাঠ, জানবো আজকের এই ভেঙে যাওয়া, গড়ে ওঠা, দ্রুত রোজ ব্রেকআপ হওয়া সম্পর্কের মাঝেও এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা সত্যি কথা বলতে এখনকার জেনজি প্রজন্মকে একটু হলেও নাড়া দেবে। যে হ্যাঁ, সম্পর্ক বোধহয় এমনই হওয়া উচিত, স্যাক্রিফাইস বোধহয় এমনই হওয়া উচিত, যেই ভালোবাসা আপনার চোখে জল এনে দেবে। মানুষটার সাথে পরিচয় কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে দিল্লি যাওয়ার সময় এই 2 ঘন্টা কাল যাত্রাকালে যিনি ছিলেন আমার সঙ্গী, পরিচয় সেখান থেকেই মানুষটার সাথে। মানুষটাকে প্রথম যখন দেখেছিলাম মনে হয়েছিল অত্যন্ত কঠোর একজন মানুষ, পরে যার গাইডেন্স আমার জীবনকে সত্যি এক নতুন দিশা দেখিয়েছিল। প্রথম ভেবেছিলাম যে মানুষটা এত কঠোর, তার জীবনেও কি প্রেম থাকতে পারে। পরে যখন জেনেছিলাম তার প্রেমের স্টোরিটা, আজও ভুলতে পারিনি। আজও মনে করলে চোখের কণাতে জল এসে জমা পড়ে। 1958 সাল 5ই মে মেদিনীপুরের এক গ্রামে একটি ঘরে জন্ম নেন আমার গুরু। ছোট থেকেই বেড়ে ওঠা একটু রেস্ট্রিকশনসের মধ্যে, কারণ বাবা ছিলেন রিটায়ার্ড কর্নেল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পড়াশোনায় অত্যন্ত তুখোড়, জেদি ও মেধাবী। কলেজ পাশ করার পরে ওনার বয়স যখন 24 বছর, তখন উনি সিদ্ধান্ত নেন আগের পড়াশোনার জন্য উনি বিদেশে যাবেন। 20 বছর বয়সে ওনার জীবনেও প্রেম এসেছিল। উনিও ভালোবেসেছিলেন একটি নারীকে, ছিপছিপে চেহারা, চোখে চশমা, রোগা পাতলা গড়ন। 1982 সাল উনি বুকে এক অদ্ভুত জেদ, আশা, গরম রক্ত এইসব নিয়ে নিজের প্রেমিকাকে কথা দেন খুব দ্রুত ফিরে আসব, ফিরে এসে বিয়ে করব, আমরা আমাদের একটা ছোট্ট সংসার হবে। এখনকার জেনজি জেনারেশনের প্রেম যেমন হোয়াটসঅ্যাপের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ এবং সারাদিন কল, ভিডিও কল, একে অপরকে দেখার মধ্যে ছিল। 1980-1982-তে প্রেম করাটা এতটাও ইজি ছিল না। সেই প্রেমের মধ্যে থাকতো অদ্ভুত এক বিশ্বাস, অদ্ভুত এক চাওয়া পাওয়া, যেখানে দেখা হয়তো হতো বছরে 2-3 বার, কিন্তু না দেখেও তাকে আপন করে রাখা, তাকে জড়িয়ে রাখা, তার ওই ছোট্ট চিঠির অপেক্ষা করা, তার সাথে একটু দেখা হওয়াটাকে সেলিব্রেট করা, এটার মধ্যে ছিল এক অদ্ভুত আনন্দ। জানতে পেরেছিলাম যেদিন এই অদ্ভুত লাভ স্টোরি, বিশ্বাস করুন মন দিয়ে শুনতেছিলাম যতটা মন দিয়ে আপনি এখন আমাকে শুনছেন। যাওয়ার আগের দিন রাত দেখা হয় তাদের এক চেনা জায়গায়, বট গাছের তলায়। সন্ধেবেলায় দেখা করে পরস্পরকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। মেয়েটির কান্না দেখে
আমার গুরু তাকে বলেছিলেন, খুব দ্রুত ফিরে আসব, আমাদের সংসার হবে, আমাদের একটা নিজেদের ঘর হবে, আমাকে শুধু তুমি পড়াশোনাটা কমপ্লিট করতে দাও, তারপরে দেখো আমাদের ভালোবাসা কোন জায়গাতে যায়। এই কোমল হৃদয়ের মধ্যে কেউই জানতো না যে এটাই তাদের শেষ দেখা, এটাই তাদের প্রেমের সমাপ্তি। সব্যসাচী বাবু যেদিন আমাকে এই কথাটা বলে, সেদিন একটা কথাই বলেছিলেন, আমাদের শেষ কথাটা কি ছিল জানিস? আমি খুব দ্রুত ফিরে আসব, এসে আমাদের সংসার সাজাবো, ছোট্ট সংসার বলে মাথায় একটা চুমু দিয়েছিলেন। এটাই ছিল শেষ চুমু। বিদেশে গেলেন, দিন রাত এক করে পড়াশুনো করলেন, যেন উনি যুদ্ধ জয় করতে এসেছেন। 1984 সালের শেষের সময় উনি বাড়ি ফিরবেন, চোখে মুখে একটা বিজয়ের ইঙ্গিত, যেন উনি জিতে ফেলেছেন, সত্যিকারের যুদ্ধ জয় করে ফেলেছেন। উনি বাড়ি ফিরছেন এক গভীর আশা নিয়ে। উনি বাড়ি ফিরছেন, যাব, জব জয়েন করব এবং বিয়ে করব আমার প্রেমিকাকে। সংসার সাজানোর সেই এক অপূর্ব ইচ্ছে, এক অপূর্ব পাওয়া, অপূর্ব চাওয়া, এইসব নিয়ে বসে গেলেন এরোপ্লেনের সিটে। কলকাতা এয়ারপোর্টে নামলেন। নামার পর ধীরে ধীরে বাড়ির দিকে যাত্রা, খুশিটা যেন ধীরে ধীরে বাড়তেই আছে। ফিরলেন বাড়ি। ওই দিন হয়ে গিয়েছিল রাত্রি। বাড়িতে ফেরার পর খাওয়া দাওয়া করে ঘুম দিলেন। ওটাই ছিল নিশ্চিদ্র এবং নিশ্চিন্তে শেষ রাত। পরের দিন সকালবেলায় ওঠে প্রেমিকার দেওয়া কথা অনুযায়ী যে হ্যাঁ, আমরা আবার এক হব, আমাদের প্রেম জিতবে, আমাদের সংসার হবে, তোমার জন্য অপেক্ষা করব। এই কথাগুলোর তাড়নায় উনি হাজির হয়েছিলেন প্রেমিকার বাড়ির কাছাকাছি। ওখানে ওনার এক বন্ধুরও বাড়ি। গেলেন, দেখা হলো বন্ধুর সাথে। উনি আবেগটাকে অনেক কষ্টে চেড়ে চেপে রেখেছিলেন। বারবার ওনার মনে হচ্ছিল যেন ছুটতে গিয়ে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমি জিতে গেছি, আমি খুব ভালো মার্কস নিয়ে ফিরেছি, আমি চাকরি পেয়ে যাব, আমি জয়েন করে যাব এবং আমি আমাদের ছোট্ট সংসার সাজাবো। বিদেশ থেকে কিনে এনেছিলেন কিছু গিফটস, সাথে একটা সোনার আংটি, যে আংটিটা দিয়ে উনি ওনার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবেন। বন্ধুর বাড়িতে যাওয়া মাত্রই বন্ধু ভয় পেয়ে গেল। উনি বন্ধুকে জিজ্ঞেস করলেন, কিরে, ওর খবর কি, কোথায় আছে ও, একবার ডেকে নিয়ে আয়, চল যাব ওই বটগাছটার তলায়। বন্ধুর মুখ ফ্যাকাসে হয়ে গেল, চুপ করে গেল বন্ধু, কিছু বলতে পারল না। স্যার বুঝতে না পেরে, কি করবেন এটা বুঝতে না পেরে দীর্ঘক্ষণ বন্ধুকে জোড়াজুড়ি করতে থাকলেন। যখন তীব্র জোড়াজুড়ি, বন্ধু তখন নিয়ে গেলেন অনতি দূরে মেয়েটির বাড়িতে। মেয়েটির বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না। সকাল 8টা কি 9টা হবে বোধহয়। প্রফেসর গিয়ে দাঁড়ালেন বাড়ির সম্মুখে। দাঁড়িয়েছেন, দুই বন্ধুকে দেখে যখন কলিং বেল বাজিয়েছেন, দুই বন্ধুকে দেখে যখন তার প্রেমিকা বাইরে বেরিয়ে এসেছে, দেখছে কপালে চওড়া সিঁদুর, হাতে শাখা ও পলা শাড়ি পরিহিতা, মুখের মধ্যে কোনো হাসি নেই, খুশি নেই, যেন ওনাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছেন। মাত্র 2 বছর, যেই 2 বছর আগে ওই প্রেমিকা কথা দিয়েছিল, আমি তোমার জন্য অপেক্ষা করব, 2 বছর নয়, সারা জীবন অপেক্ষা করব তোমাকে কাছে পাওয়ার জন্য, আমাদের সংসার হবে, দেখিয়েছিলেন সংসার নিয়ে নানান রকম রঙিন স্বপ্ন, সে আজ অন্যের স্ত্রী, সাথে
3 মাসের অন্তঃসত্ত্বা। প্রফেসর এসব দেখে চমকে গেছিলেন। হাত থেকে পড়ে গিয়েছিল গিফটসের ব্যাগ, আর এক হাত থেকে পড়ে গিয়েছিল গোল্ড রিংটা। উনি নিজেকে ধরে রাখতে পারেন। উনি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলেন এবং তার বন্ধুর সাথে কথা বলে জানতে পারি ওখানেই রীতিমতো মূর্ছা গিয়েছিলেন প্রফেসর। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। 2 বছর আগে বিদেশে যাওয়ার সময় যে কথা দিয়েছিল, রঙিন স্বপ্ন দেখিয়েছিল, সংসার করবে, আজীবন অপেক্ষা করবে, আজ সে অন্য কারোর স্ত্রী, আজ সে অন্য কারোর প্রেম, আজ সে অন্য কারোর সন্তানের জননী। আপনি হলে কি করতেন? ভেঙে পড়তেন, তাই না? মেয়েটির ওপরে প্রতিশোধ নিতেন না ডিপ্রেশনে চলে যেতেন? কোনটা করতেন? সব্যসাচী বাবু সেদিন মেয়েটিকে একটিও প্রশ্ন করতে পারেননি, শুধু ওর নীরব চোখের দিকে তাকিয়েছিলেন যখন ও মূর্ছা থেকে ফিরলেন। সব্যসাচী বাবু সেদিন মেয়েটিকে একটিও প্রশ্ন করতে পারেননি, শুধু তার ওই চোখের দিকে তাকিয়েছিলেন, যেই চোখটাকে উনি ভালোবেসেছিলেন। কিছুটা ধাতস্থ হওয়ার পরে উনি বাড়ি ফিরে এলেন। মন খারাপ, এক অদ্ভুত হৃদয়ে ভাঙার যন্ত্রণা, ঠিক ভাঙা কাঁচের মতো নীরবতা নেই। বাড়ি ফিরে আসার পরে ওনার মা, বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই ওনাকে বোঝালেন, জীবনটা অনেক বড়, তোমার বয়স সেই তুলনায় অনেক ছোট, চলো বিয়ে করে নাও, সুখী হবে, খুশি হবে। হ্যাঁ, আত্মীয় পরিস্বজনরা ঠিকই ছিলেন, ওনারা ঠিকই বুঝিয়েছিলেন, ওনারা ওনাদের জায়গায় ঠিক। কিন্তু সব্যসাচী বাবু একটি ডায়েরির পাতায় লিখেছেন, আমি ভালোবেসেছিলাম একবারই। হ্যাঁ, আমার বিশ্বাসটা হয়তো ভেঙে গিয়েছে, কিন্তু আমার নিজের স্বার্থের জন্য কোনো নিরপরাধ মেয়েকে আমি বলি দিতে পারি না, তার জীবনকে আমি নষ্ট করতে পারি না। ব্যাস, ওই যে মনের দরজা বন্ধ করলেন, তারপর 42টা বছর কেটে গিয়েছে, ওই মনের দরজা তিনি আর কারোর জন্য খুলতে পারেননি। সারা জীবন রয়ে গেলেন সিঙ্গেল, একাকী জীবন কাটালেন। ধীরে ধীরে হারালেন বাবাকে, মাকে, এবং সর্বশেষ 2025 সাল আজকের দিন তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে দিয়ে। তার জীবনের এক একটা বলে যাওয়া কথা আমার কাছে, আমার জীবনে বাণী বলে আমি মানি। তিনি শিখিয়েছেন, প্রেম একবারই আসে, প্রেম একবারই হয়, প্রেম একটাই হয়, প্রেমের কোনো বিকল্প হয় না। তিনি নিজের সমস্ত রাগ, সমস্ত কষ্ট, সমস্ত অভিমান, দাউ দাউ করে জ্বলতে থাকা বুক, একাকিত্ব, সমস্ত কিছু নিজের কাছে গোপনে রেখে দিলেন সারা জীবনের জন্য, এবং এই গোপনীয়তা নিয়েই চলে গেলেন পৃথিবী ছেড়ে। আমি আজ জীবনে যেখানে দাঁড়িয়ে আছি, যতটুকু করেছি, তা ওনারই জন্য, ওনারই মতদর্শের জন্য, ওনারই জীবন আদর্শের জন্য। এটুকু আমি এক বাক্যে বলতে পারি। উনি আমাদের শিখিয়েছেন, ভালোবাসা মানে ছিনিয়ে নেওয়া নয়, ভালোবাসা মানে কষ্ট দেওয়া নয়, ভালোবাসা মানে প্রতিশোধ নয়, ভালোবাসা মানে প্রতীক্ষা, ভালোবাসা মানে নীরব থাকা, অপেক্ষা করা, ভালোবাসা মানে একজনকেই ভালোবাসা, ভালোবাসা মানে সম্পূর্ণতা, অপূর্ণতা। উনি একটা কথা আকসার বলতেন, ভালোবাসা মানে কি জানো নব? ভালোবাসা মানে নিজের জীবনকে কলঙ্কিত না করা, কাউকে না ঠকানো। ভালোবাসা জীবনে বোধহয় একবারই আসে, যেটাকে আমরা
প্রকৃত ভালোবাসা বলি। ভালোবাসা মানে কথা দিয়ে কথা রাখা, কেউ বেইমানি করে গিয়েছে বলে তার সাথে উল্টে বেইমানি করা, তার চরিত্র নিয়ে ছিনিমিনি করা খেলা, এটা বোধহয় না। 2022 সাল থেকে যখন উনি অসুস্থ, অনেকটা সময়ের সঙ্গী ছিলাম আমি। মারা যাওয়ার আগে শেষ কথা উনি আমায় বলেছিলেন, নব, ভালোবাসা খুব মূল্যবান জিনিস। ভালোবাসা বড্ড মূল্যবান জিনিস। সস্তার মানুষরা এটা এফোর্ড করতে পারে না, আর সস্তার মানুষের থেকে এটা চেয়েও না। মজার ব্যাপার, যেদিন উনি মারা যান, জীবনের সব থেকে ক্রিটিক্যাল কন্ডিশনে বোধহয় আমি ছিলাম। কারণ সেই সদ্য আমার জীবনেও ঘটে গিয়েছিল এক নির্মম স্টোরি। কিন্তু হাতটা ধরে শক্ত করে বলেছিলেন, সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সময়কে সময় দাও, দেখবে সময় তোমাকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। আজকে উনি একজন সফল ব্যক্তিত্ব, হাজারো হাজারো মানুষের কাছে মোটিভেশন, হাজারো হাজারো ছাত্রছাত্রী যাকে গুরু মেনেছে, যার জীবন মতাদর্শে নিজেকে চালিত করেছে। হ্যাঁ, আমার গুরু প্রফেসর ডক্টর সব্যসাচী রায়, যার কাছে ভালোবাসার সংজ্ঞাটাই ছিল ভালোবাসা মানে এক ও অভিন্ন। পাওয়াতেই সবসময় ভালোবাসা নয়, না পাওয়াতেও বোধহয় লুকিয়ে আছে ভালোবাসা। আজকের জেনজি জেনারেশনের কাছে এটাই বলবো, তোমরা জামা চেঞ্জ করার মতো করে ভালোবাসা চেঞ্জ করো, কোথায় কোথায় ব্লক করো, কোথায় কোথায় তোমরা প্রেমিকাকে ছেড়ে দাও, প্রেমিককে ছেড়ে দাও। তোমরা ভালো থাকা খুঁজতে থাকো, ভালোবাসা না। ভালোবাসা একটাই হয়। তাই নিজের জীবনের মতাদর্শ তৈরি করার আগে, নিজের জীবনে নেক্সট বার ব্রেকআপ করার আগে ভেবো, একটা মানুষ এমনও ছিল যে সারা জীবন একটা মেয়েকে ভালোবেসেই কাটিয়ে দিল, জীবনে আর অন্য কোনো মেয়ের দিকে তাকে তাকাতে হয়নি। হ্যাঁ, এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। তোমার মতামত কি, যে এই ধরনের ভালোবাসা ভালো না খারাপ? জানাতে ভুলো না কিন্তু।